নমস্কার দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আমরা সব সময় চেষ্টা করি আমাদের জীবনটা সুখের হোক, শান্তির হোক, কলহবিহীন হোক। কিন্তু এই যে কলহ বা ঝগড়াঝাটি বা অশান্তি, এটা ছাড়া কি কোনো সংসার আছে? না, মানে কম বেশি তো হয়, কিন্তু কোথাও কোথাও এত অতিরিক্ত হয় যে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে পথটা সেটাই বেরিয়ে আসে। শেষ পর্যন্ত মনে হয় যে এখানে আর থাকা যাবে না। এরকমই কিছু দাম্পত্য কলহ নিয়ে আজকের আলোচনার বিষয়। তবে তার আগে আমি তানিয়া স্বাগত জানিয়ে নেব ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে জনপ্রিয় জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ আচার্যকে। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। হরি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম তুষ্টিবর্ধনম উর্বারকমিব মৃত্যুর্মুক্ষমিত নমো শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমার মাতা পিতা, আমার গুরুজন, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই বলেছি যে দাম্পত্য কলহ, আর দাম্পত্য কলহ মানেই কি সব সময় স্ত্রীর বা স্বামীর মাঙ্গলিক কোনো দোষ থাকলে তবেই সেটা হয়? দাম্পত্য কলহ মানেই কি যে মাঙ্গলিক দোষে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাদের এই ডিভোর্স পর্যন্ত এগিয়ে যাওয়া, বা সন্দেহের বশে হাজার হাজার যে সংসার ভেঙে যাচ্ছে, তার কি ওয়ান অ্যান্ড অনলি একটাই কারণ? মাঙ্গলিক? চলুন না আজকের বিষয়টা তার উপরেই শুরু করা যাক। অ্যাকচুয়ালি যদি শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে আমরা কারণগুলো উল্লেখ করি বা শুধুমাত্র যেগুলো ঘটছে সেগুলো যদি উল্লেখ করি, আমাদের ভাবতেও কষ্ট লাগবে। 6 মাস 7 মাসের কোলের বাচ্চাকে রেখে তার মা চলে যাচ্ছে, কখনো বাবার বাড়িতে যাচ্ছে, কখনো রাগ করে একলা চলে যাচ্ছে, কখনো অন্য কোনো পুরুষের সঙ্গে চলে যাচ্ছে, কখনো সন্তানকে নিয়ে যাচ্ছে, কখনো সন্তানকে রেখেই চলে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন প্রেম করে, ব্যতিক্রম, দীর্ঘদিন 4 বছর 5 বছর 6 বছর প্রেম করে বিয়ে করেছে, বিয়ের পরে সেই পুরুষ মানে প্রেম করে বিয়ে করলো, যার সঙ্গে প্রেম করলো তার সঙ্গে বিয়ে করলো, 1-1.5 বছর যেতে না যেতে সে আবার অন্য কোনো নারীর সঙ্গে, অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িত হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা আপনারা কিন্তু প্রত্যেকেই পরিচিত, প্রত্যেকেই কম বেশি শোনেন, জানেন যে একই ছাদের নিচে স্বামী স্ত্রী রয়েছে দীর্ঘদিন ধরে, একই ছাদের নিচে কিন্তু একই ঘরে থাকে না, বা একই ঘরে থাকে একে অপরের সঙ্গে দীর্ঘদিন কোনো কথাবার্তা নেই। অনেক বাবা মা, মেয়ের বাবা মায়েরা এসে বলে, হ্যাঁ, বা ছেলের বাবা মা এসে বলে যে এরকম ঘটনা দীর্ঘদিন ধরে বাবা মা দেখতে দেখতে তিক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, বাবা মা এই ভাবনা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষের আজকে মনে ভাবনা যে দিভাই যে কথাটা বললো, মাঙ্গলিক মানে খারাপ কিছু, মাঙ্গলিক মানে ডিভোর্স, মাঙ্গলিক মানে সংসার না হওয়া, শুধু কিন্তু তা নয়। আমি আজকে বিশ্লেষণ করছি না, যেহেতু আমার অনুষ্ঠানটা একটু আলাদা, কিন্তু আমি আলোচনা করছিলাম যে মোট 3টি কারণের সমস্যা হয়ে থাকে। 3 অফ টাইপ প্রবলেম ম্যাড। 3টে প্রবলেম কী কী? ফার্স্ট হচ্ছে গ্রহগত দিকের একটা প্রবলেম, হতে পারে আপনার গ্রহের ডিস্টার্ব। সেকেন্ড একটা দিক রয়েছে, সেটা হতে পারে আপনার বাস্তুতে ডিস্টার্ব, বাস্তুর কোনো প্রবলেমের জন্য হতে পারে, এক সংসারে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী থাকতে পারছে না। আরেকটি ব্যাপার হতে পারে, সেটি হচ্ছে কি, আপনি ভালো থাকুন আমি চাইছি না, আপনার বাড়ির পার্শ্বিক চাইছে না, আপনার নিজের মা, আপনার নিজের শাশুড়ি, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ, এভরিথিং যে হোক, আপনার বোন বোনাই, সে চাইছে না আপনি ভালো থাকুন, তাই আপনার উপরে কিছু তন্ত্র প্রয়োগ করছে। তাহলে 3টে প্রবলেমের প্রথম প্রবলেম হচ্ছে বাস্তু, সেকেন্ড হচ্ছে গ্রহ, থার্ড অ্যান্ড লাস্ট হচ্ছে তন্ত্রক্রিয়া। এই 3টে প্রবলেমের জন্য আমরা মেনলি সমস্যাতে থাকি। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি বা আলোচনা করতে যাচ্ছি, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব যদি হয়, স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায়, বা প্রেমিক যদি প্রেমিকাকে ছেড়ে চলে যায়, বা স্বামীকে ছেড়ে যদি স্ত্রী চলে যায়, স্ত্রীকে ছেড়ে যদি স্বামী চলে যায়, এই ব্যবধানে বা দীর্ঘদিন ধরে যে ঝামেলা শান্তি চলছে, অনেক সময় মানুষ হতাশগ্রস্ত হয় যে আমরা কি কখনো এটাকে রিকভারি করতে পারবো না, বা এখান থেকে রিকভারি হওয়ার কি কোনো রাস্তা আছে? সেই রিকভারি হওয়ার জায়গাটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আলোচনা আগে একটা ফার্স্ট বলি, দেখুন, স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করার পরেও দেখবেন প্রবল পরিমাণে সন্দেহজনক ব্যাপার নিয়ে ডিস্টার্ব হচ্ছে। কেন? মঙ্গলের কোনো ফ্যাক্টর এখানে প্রয়োজন নেই। যদি শুক্রের সঙ্গে স্ত্রীর শুক্র মঙ্গলের অবস্থান থাকে, বা শুক্র মঙ্গল রাহুর অবস্থান রয়েছে, বা স্বামীর শুক্র মঙ্গল রাহুর অবস্থান রয়েছে, একে অপরের বিপরীত পক্ষে আঙুল তুলবে চারিত্রিক দিক নিয়ে। কারোর সঙ্গে ভালো করে কথা বললেও তার সঙ্গে সন্দেহ নজরে দেখবে, বা
তারা চারিত্রিক দিক দিয়ে এরকম হয়ে যাবে, খুব স্বল্প সময়ে কারোর সঙ্গে সম্পর্ক জড়িত হয়ে যাবে। অনেক সময় দেখবেন একটি ভালো ছেলে একটা প্রেম করে বিয়ে করতে পারছে না, কিন্তু কুৎসিত মতো ছেলে, মানে যদিও বলা উচিত নয়, সে একটা বিয়ে করে আরো 5টা প্রেম করছে। মানে আজকের দিনে ব্যাপারটা পুরো ফ্যাশন হয়ে গেছে। তো এখানে দেখবেন আপনি কিন্তু আপনার লজিকে মিল করে পারবেন, আরে এত একটা ভালো ছেলে সে করতে পারছে না, এ করে দিচ্ছে, হয় না? কেন করছে? তার বিশেষ শুক্র গ্রহের অবস্থান ভালো আছে, তার মিথুন রাশি বা তার মীন রাশি বা তার কন্যা রাশি বা তুলা রাশি, এই রাশির বিশেষ বিশেষ জাতক জাতিকার বৈশিষ্ট্যগুলো থাকে অন্যরকম। তাদের চেহারা যেমন হোক, গায়ের রঙে মানে উঁচু নিচু বা তার লম্বা বেটো বা কালো পরিষ্কার ব্যাপার থাকে না, তাদের প্রতি একটা অ্যাট্রাকশন ভাব আলাদা থাকে। কিছু কিছু কন্যা রাশির জাতক, কন্যা রাশির মেয়েরা, কিছু কিছু তুলা রাশির মেয়েরা দেখবেন দেখতে গায়ের রং চাপা বা চাপা না হলেও মোটামুটি তাদের গায়ের রং ঠিক আছে, এমন তাদের ভিতরে একটা অ্যাট্রাকশন লুক থাকে। কর্মসূত্রকারে যাবে বা কোনো বন্ধুর সঙ্গে মিশবে, দীর্ঘদিন বন্ধুত্ব রেখেছে, একসময় সে বন্ধু প্রেমের অফার করছে। দীর্ঘদিন ধরে অফিসে কাজ করছে, তার পিতৃ সমতুল্য লোক তাকে প্রেমের অফার করছে, ভাবতেও অবাক লাগবে এই মানুষটা আমাকে প্রেমের অফার করছে, আর অন্য কাউকে করবে না, আপনাকে করছে। কেন? আপনার এই রাশির বৈশিষ্ট্য, আপনি শুক্রের গ্রহের বৈশিষ্ট্য রয়েছে, আপনার বুধ গ্রহের বৈশিষ্ট্য রয়েছে, আপনার এটা হতে বাধ্য, আপনার এটা হতে বাধ্য। এইবার ব্যাপারটা কি হয়, সব থেকে বলি, ফার্স্ট ভিতরের ব্যাপারটা নিই, তারপর বাইরের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, যখন আপনার দেয়াল ফেটে গেছে তখন আগে একটা ট্রিটমেন্ট করার চেষ্টা করুন, তারপর ভেঙে যাওয়া দেয়ালটা পরে তোলার চিন্তা করবেন। একই ছাদের নিচে থেকে সব থেকে কঠিন ব্যাপার, একই ছাদের নিচে থেকে যখন দীর্ঘদিন ধরে অশান্তি হচ্ছে কিন্তু আপনি কোনো প্রকার প্রতিকার করতে পারছেন না, আপনি কোনো প্রকার প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য প্রতিকার রয়েছে। আর প্রতিকার রয়েছে তাদের জন্য, স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, কোনো প্রকার আসতে চাইছেন, আপনি বলে বুঝিয়ে কিছু পাচ্ছেন না, লাস্ট ফিনিশিং কি হচ্ছে? ডিভোর্সের দিক চলে আসছে। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করছি আমি। যখন আমরা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে বা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, এবার সে যখন ফিরে আসবে, ফিরে এসে প্রতিকারের জায়গাটা সে কি করে করবে? মানে যার জন্য প্রতিকার করে সে সংসারটাকে বাঁচাতে চাইবে, সে তো কোনো প্রতিকার নিতে চাইবে না, কারণ তার মন তো অলরেডি সেই জায়গাটা থেকে বেরিয়ে গেছে। একদম একদম, খুব খুব একদম একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের দিনে অনেক মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা আছে, মানে আমি যদি প্রশ্নটা একটু আগিয়ে দিই, যে চলে গেছে ফিরে এসছে সেটা একটা দিক, সংসারে রয়েছে, একই ছাদের নিচে একই ঘরে রয়েছে, দীর্ঘদিন ধরে তাদের ভিতরে ভীষণ দ্বন্দ্ব চলছে, অভ্যাসলি এটাই হবে না যে বিপরীত পক্ষ, স্ত্রী যদি চায় আমার স্বামী ভালো হয়ে চলুক, বাইরে কোথাও সম্পর্ক না থাক, আমাদের দুজনের মধ্যে সুমধুর সম্পর্ক থাক, তো এটার জন্য আমি কোনো কিছু ক্রিয়া করতে চাই, তো স্ত্রী প্রথমে বলবে কি করে ক্রিয়া করব? আমার স্বামীকে বলা তো দূরের কথা, কিছু না পড়াতে পারবো না, কিছু খাওয়াতে পারবো না, ছোঁয়াতে পারবো, ফার্স্ট ভয় হচ্ছে এটা। ম্যাক্সিমাম মানুষ আজকে অনুষ্ঠান যারা শুনছেন প্রত্যেকের মনে কিন্তু ভয়টা আছে, কি করে করব? এই কি করে করার রাস্তা, তন্ত্রে বিশেষ মাধ্যম রয়েছে যাকে বলা হয় বিশেষ তন্ত্রোক্ত চালান ক্রিয়া। এই চালান ক্রিয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, আমার গুরুর কৃপাতে আমি যে চালানটা করি তাকে বলা হয় কামাখ্যা মায়াঙ্ক তন্ত্র। এই মায়াঙ্ক ক্রিয়ার বিশেষ চালান তন্ত্র রয়েছে, যে চালান তন্ত্র দ্বারা যে কোনো প্রকার এই অসাধ্য প্রকার কাজকে, মানে মানে সরাসরি সেই জাতক বা জাতিকাকে কোনো রেমেডি ছাড়া, উইথাউট রেমেডিতেও এই চালান ক্রিয়ার মাধ্যমে সেই স্বামী স্ত্রীর ভিতরে সুমধুর সম্পর্ক গড়ে তোলা, একে অপরের বশীভূত করা, বা দূরে চলে যাওয়া আপনার স্বামী বা দূরে চলে যাওয়া আপনার স্ত্রীকে আপনি অনেক প্রকার কি বললাম যে বোঝাতে চাইছেন, বুঝিয়ে আনতে চাইছেন, কোনো প্রকার বুঝছে না, আসতে চাইছে না, আপনার না যাওয়ার প্রয়োজন না আপনার বোঝার প্রয়োজন, যদি সঠিকভাবে এই ক্রিয়া করা হয় সেই জাতক বা সেই জাতিকা নিজের ভুল নিজে বুঝেই কিন্তু চলে আসবে। এই কাজটি যখন আমার গুরুদেব শিখিয়েছিল তখন গুরুদেব একটা কথা কিন্তু আমার বারবার বলে দিয়েছিল, জানো যখনই ডিভোর্স হয় স্বামী আর স্ত্রী দুজন জিতে যায়, একজন হেরে যায়, তাদের মাঝখানে সেই সন্তানটা। তাই কাজটাকে এরকম করে তুমি শেখো যাতে তোমার কাছে বা তোমার শরণার্থী যে যারাই আসবে, এই মাঝখানে মিডিলে থাকা সেই হারা মানুষটাই যেন আগে যেতে। কখন জিতবে জানো? যখন বাবা মা দুজনকে একসঙ্গে সে পাবে, সে তখন জিতবে। তা হয় না, ডিভোর্স হয়ে গেল, বাবার সঙ্গে মায়ের ডিভোর্স হয়ে গেল, মাও জিতে গেল, বাবাও জিতে গেল, সেই সন্তানটার কি হলো? সে হেরে গেল না। তাই আমার গুরুদেবের সেই কথা রাখার জন্য আমি বিশেষ করে এই ক্রিয়া করে থাকি। স্বামী স্ত্রীর ভিতরে যত কঠিন থেকে কঠিনতম সমস্যা হোক 100% সলভ হবে। দীর্ঘদিন আপনার হাজব্যান্ডের বাইরে কোথাও সম্পর্ক আছে বা দীর্ঘদিন আপনার স্ত্রীর অন্য কোথাও সম্পর্ক আছে,
দুইজনের ভিতরে তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটেছে, এইরকম প্রবলেম যদি থেকে থাকে আপনি একটাবার আসুন, 100% সমাধান হবেই হবে, এর গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি। আপ টু অন মিডিয়াতে একমাত্র দিনের সাহায্য আমি লিখে গ্যারান্টি দিয়ে কাজ করি, তা একদম প্রকাশ্যে বলছি। এই কাজ যে করছি, আমার গুরু আমাকে যে বিদ্যা শিখিয়েছে সেই কাজ আমি এতটা, আমার কনফিডেন্স, আমি লিখে গ্যারান্টি দিতে পারি আপনার কাজ 100% হবেই হবে। এবার প্রশ্ন আছে যে কোথায় গেলে আপনারা আচার্যজিকে পাবেন? যারা ওনার অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন, যারা আমাদের একেবারে ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন তারা তো জানেন, কিন্তু যারা প্রতিদিন জয়েন করছেন, কারণ প্রতিদিন আমাদের এই ফ্যামিলি কিন্তু বাড়ছে, তাই চলুন আপনাদেরকে জানিয়ে দেবো যে প্রতি সোমবার ওনাকে শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর এবং চাকদাতে পাচ্ছেন, প্রতি শনিবার মেচেদা ও দক্ষিণেশ্বরে তিনি থাকছেন, প্রতি রবিবার তার নিজ গৃহ মন্দির নদিয়াতে আপনারা তাকে পাচ্ছেন। মান্থের কোন কোন ডেটে আপনারা আপনার শহরে পাচ্ছেন সেটাও একবার বলে দিই। কোচবিহারে 27 তারিখে, শিলিগুড়িতে 28 তারিখ, বহরমপুরে 20 তারিখ এবং মালদায় 29 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় আসার আগে বন্ধু একটাই কাজ করতে হবে এবং যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কল করে নিজেদের নামটাকে এনরোল করাতে হবে। নাম্বার আমি আছি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। নাম্বার হলো 8617574724 অথবা 9593030738। দুটো নাম্বার একেবারে আপনাদের সেলফোনে সেভ করে রাখুন। যে কোনো একটা নাম্বারে কল করে আসার আগে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। দেখুন, পরিবার ভেঙে যাক আমরা কেউ চাই না, অন্তত দুজনের একজনের মনে যদি আশা থাকে এবং সেই ভরসা থাকে যে না আমি আমার পরিবারটাকে বাঁচাবো, কারণ একটু আগে আচার্যজি যেটা বললেন সত্যি, হেরে যায় কিন্তু সেই সন্তানটি, সে বাবাকেও পাচ্ছে না, মাকেও পাচ্ছে না, যাকে পাচ্ছে দুজনকে একসাথে কাউকে পাচ্ছে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি মনে করেন যে এক ছাদের তলায় থেকেও এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা মিটিয়ে দেবো, সংসারটাকে সুখের করব, অবশ্যই একবার চলে আসুন ওনার কাছে, আর বাকি কথাগুলো ওনার থেকে জেনে নেব। এইবার প্রতিকারের জায়গায় যদি আমরা এসে থাকি, অনেকেই বলে দাদা আমি অনেক জায়গায় অনেক কাজ করেছি কিন্তু কোনো প্রকার ফল পাইনি। অ্যাকচুয়ালি সঠিক কাজ করা আজকে কিন্তু মানে কিছু মানুষ একদমই কমে গেছে, কারণ এগুলো একটা ধৈর্য ধরে শিক্ষা দীক্ষার একটা ব্যাপার রয়েছে। ভালো গুরু, সৎ গুরুর কিন্তু প্রয়োজন রয়েছে, তারপরে কিন্তু এগুলো শেখা যায়। কোনো পুঁথিগত বিদ্যায় কিন্তু তন্ত্র তো শেখা যায় না। তন্ত্র এবং জ্যোতিষ দুটোই গুরুমুখী বিদ্যা ছাড়া কিন্তু কিছু হয় না। এগুলো টোটালটাই গুরুমুখী বিদ্যা, কিন্তু বিশেষ কিছু সময় থাকে। একটা ছোট্ট করে ঘটনা বলছি। ঘটনাটা হচ্ছে আমাদের চাকদা, নদিয়া চাকদাহ। তো চাকদাহর একটা জায়গা, আমি নাম করছি না, আজকে সেই ভদ্রমহিলা মানে সেই দিদিভাই অনেক ভালো আছে, ছোট্ট করে তার জীবনে একটা ঘটনা বলছি। তার যখন বিবাহ হয় তার মা আমার কাছে যৌতুক বিচার করতে এসেছিল। আমি করে বলেছিলাম দেখুন আপনার মেয়ের যার সঙ্গে বিয়ে হচ্ছে ছেলে হিসেবে যথেষ্ট ভালো, ওদের জন্মছক ভালো মিলছে, কিন্তু একটা জিনিস মেয়েকে রাখতে বলবেন, সন্দেহ বা সম্পর্কজনিত কোনো ব্যাপার নিয়ে ঘটনা ঘটবে। তো বক্তব্য হচ্ছে যে মানে এই যখন ঘটনা বললাম তখন মানে সেই ভদ্রমহিলা বলল, মানে যার মেয়ের কথা বলছি আজকে, যে আমি তাকে মাসিমা বলতাম, বলছে বাবা আমার যে ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে সন্দেহজনক ব্যাপারটা নিয়ে বা সম্পর্কের অন্য কোনো জায়গা তৈরি হবে না। তার কারণ হচ্ছে বাড়ির সামনেই দোকান, মানে বাড়ির সামনে দোকান আছে একটা, খুব ভালো রমনামা দোকান, খুব ভালো বেচাকেনা হয়, বাড়ির থেকে বাইরে কোথাও যেতে হয় না, সারাদিন বাড়িতে থাকবে, আর আমার মেয়ে গিয়ে ওই একই বাড়িতে থাকছে, সেহেতু সমস্যা নেই। তো এই ঘটনা বলার ঠিক মোটামুটি বিয়ে হওয়ার বছর দুয়েক পরে আমার কাছে সেই মাসিমা তার মেয়েকে নিয়ে এসছে, যে দিদিভাইয়ের কথা বলছি আজকে। তো বলছে প্রতিনিয়ত মানে যেন তার স্ত্রীর প্রতি একটা তার আকর্ষিত ভাব কমে যাচ্ছে। সে বুঝতে পারছে কারোর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু কোনো প্রকার ব্যবধান করতে পারছে না, তার সমাধান করতে পারছে না, অথচ বাড়ির থেকে স্বামী বার হয় না। তো আমি বিচার করে দেখলাম, এমন একটা তীক্ষ্ণ বিচার, মানে বিচারের পর এমন একটা তীক্ষ্ণ রেজাল্ট বার হচ্ছে, না পারছি আমি তাকে বলতে, আর না মানে নিজের ভেতরে চেপেও রাখতে পারছি। আমি বললাম আপনার বাড়িতে কে কে আছে? বলছে বাড়িতে তো কেউ নেই, দুই ভাই আছে আর মা আছে, মানে বাড়িতে মোট ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন। এখনো দাদা বৌদিরও ছেলে মেয়ে হয়নি, এদেরও ছেলে মেয়ে হয়নি। দাদাও বিয়ে করেছে বছর 3-4 আগে, আর ভাই মানে দাদার 4 বছর পর ভাই বিয়ে করেছে, তার কারোর ছেলে মেয়ে হয়নি। বাড়িতে টোটাল 5 জন, 2 জন স্বামী স্ত্রী করে 2 জন, আর তার মা রয়েছে।
তো সেক্ষেত্রে ডিস্টার্ব হওয়ার কারণ স্বামী ম্যাক্সিমাম সময় বাড়িতেই এই দোকানে কাজকর্ম করে, আর সেখানে আবার স্ত্রী মাঝে মধ্যে গিয়ে সাহায্য করে, বাকিটা বাড়িতে কাজকর্ম করে। সমস্যাটা কি কোনো প্রকার বুঝতে পারছে না। আমি যখন বললাম যে এই জাতকের নিজের বৌদির সঙ্গে এই প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে, এবং শুধু এটা নয়, এই বৌদি এমন কোনো প্রকার ক্রিয়া এই তার নিজের মানে ভাসুর বা দেওরের উপরে করে রেখেছে যে কোনো প্রকার সে যা বলবে সেটা ছাড়া চলতে পারবে না। তার কারণ হচ্ছে যৌথ একসঙ্গে বিজনেস, তো একদম পুরোপুরি নিজের কন্ট্রোলে রাখার জন্য নিজের দেওরের সঙ্গেই তার প্রেমের সম্পর্ক। এরপর যখন মানে দ্বিতীয় যে মেয়ের সঙ্গে যখন মানে বিয়ে যখন হয়েছে, তখন কি হচ্ছে, সেই স্ত্রী সঙ্গে থাকলে কি হবে, তার সম্পর্ক তো প্রথম থেকেই বৌদির সঙ্গে রয়ে গেছে, সেখান থেকে কোনো প্রকার বার হয়ে আসতে পারছে না। আর যেহেতু ঘরের ভিতরের ব্যাপার, কোনো প্রকার দুয়ে দুয়ে চার করতে পারছে না, কোথায় গিয়ে গন্ডগোল, কোথায় গিয়ে গন্ডগোল, ডালে কালোটা কোথা থেকে এলো বুঝতে পারছে না, কিন্তু সেই গন্ডগোলটা কিন্তু ঘরে। অনেক প্রকার এই ঘটনা বলার পরে তাকে মানে বলা হলো, কিছু সময় দেখা যাচ্ছে তার প্রমাণ পেলো, বোঝানোর চেষ্টা করা হলো, কোনো প্রকার না বুঝলো, না চেষ্টা সাফল্য হলো। তার কারণ কি, এই যে জাতিকা মানে যার যে মানে এই জাতকের যে বৌদি, সে এমন কিছু ক্রিয়া করে রেখেছিল, বোঝানোর মতো পরিস্থিতি সে কিন্তু নেই। তো এমন পরিস্থিতিতে কোনো প্রকার জানতে পেরেছে, মানে আমি প্রেসক্রাইব করে যেখানে লিখেছি গ্রহের ব্যাপারগুলো, সেটা জানতে পারার পরে বাড়িতে আরও তুমুল অশান্তি। আমাকে সব জানালো, বললো বাবা আমাকে এমন কিছু কাজ করতে হবে আমার জামাই যাতে কোনো এক প্রকারও না জানতে পারে, মাসিমার বক্তব্য। সেক্ষেত্রে কিন্তু বিশেষ চালন ক্রিয়া করা হলো, এবং তারা কিন্তু আজকে সুখে শান্তিতে সংসার করছে। একইভাবে আছে, দোকানও একভাবে রয়েছে, কিন্তু সেই যে অবৈধ সম্পর্কটা ছিল, অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে গেছে। দেখুন, ঘরে শত্রু থাকলে আপনি কিছু করতে পারবেন না। রাবণ মহান তান্ত্রিক ছিল, মহান সাধক ছিল, রাবণের মতো ব্রহ্মজ্ঞানী কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। রাবণের সঙ্গে রামের যখন যুদ্ধ হচ্ছিল, প্রভু শ্রী রামচন্দ্র বারবার রাবণের শিরোচ্ছেদ করছিল, বারবার কোনো না কোনো আরেকটা মস্তক এসে রাবণের মানে ধরে লেগে যাচ্ছিল। মানে প্রভু রামচন্দ্র কিন্তু বিচলিত হয়ে উঠেছিল, যদিও সে অন্তর্যামী সবই জানে। বিভীষণ কিন্তু উঠে বলে দিয়েছিল, প্রভু যতবারই গলা কাটেন আপনি, ওই গলাতে জীবন নেই, নাভিতে অমৃত লুকিয়ে রেখেছে, যতক্ষণ ওই নাভির অমৃত না শুকাবে। ঘরের লোক ছাড়া তো কেউ জানে না। 3 ভাই শুধুমাত্র জানে যে রাবণের নাভিতে অমৃত রয়েছে। এক ছিল কুম্ভকর্ণ, দ্বিতীয় ছিল এই বিভীষণ, আর স্বয়ং রাবণ। আর কেউ জানে না রাবণের নাভিতে নাভি অমৃত লুকিয়ে রেখেছে। আর একজন জানতো, সে হচ্ছে স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা বলবে না। আর কুম্ভকর্ণ মারা গেছে, বিভীষণ ছিল, জানতো রাবণের নাভিতে নাভি অমৃত রয়েছে, সেটা না শুকানো পর্যন্ত তার মৃত্যু সম্ভব নয়। তাই ঘরে যদি শত্রুতা থাকে, আপনি বাইরে থেকে যত চেষ্টা করুন, শত্রু আপনার ঘরে সমাধান করতে পারবেন না। তাই বলছি, তন্ত্রের বিশেষ ক্রিয়া রয়েছে। যদি সেরকম কোনো কাজ থাকে, অ্যাট প্রেজেন্ট আপনাকে থাকতে হবে। সব থেকে বড় ব্যাপার, আপনি টাকা দিয়ে দিলেন, আমি কাজ করে দিলাম, এরকম গল্প হয় না। কাজের বিশেষ পরিস্থিতি থাকতে গেলে আপনাকে কাজ প্রেজেন্ট থাকতে হবে আমার সঙ্গে। যেখানে আমি তারাপীঠ মহাশ্মশানে বা বিশেষ সময় কামাখ্যাতে বা গঙ্গাসাগরে আমাদের বিশেষ সময় কাজের জায়গা বিশেষ বিশেষ রয়েছে, সেই জায়গাগুলো থাকতে হবে। সমাধানের সময় নিজেকে থাকতে হবে এবং নিজের সমাধানগুলো করার চেষ্টা করতে হবে। অবশ্যই। দেখুন, আমরা সবসময় সঠিকভাবে এগিয়ে যাওয়ার দিকটা তো দেখিয়ে দিই, চলার দায়িত্বটা আপনাদেরই। ঠিক তেমনভাবে আচার্য শ্রী দীনেশ আচার্য আপনাদেরকে কিন্তু সেই জায়গাটা প্রতিবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। এবং মিথ্যে কথা বলবো না, আপনারা কিন্তু ওনার কাছে এসে, এবং অনেকে তো অনলাইনে ওনাকে ফোন করেও এরকম, কারণ দূরত্বটা আপনাদের অনেকের কাছে ম্যাটার করে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু সেভাবেও ওনার থেকে পরামর্শ নেন, এবং তারপর রেমেডির জায়গাটায় এসে সমস্যাগুলো শুনে যখন তার কাছ থেকে তন্ত্রোক্ত উপায় আপনারা প্রতিকার নিচ্ছেন, বা যারা জ্যোতিষের সাহায্য নিয়ে সেই জায়গায় অ্যাস্ট্রোলজিক্যাল উপায় নিচ্ছেন, তারাও কিন্তু ভালো থাকছেন। ভালো থাকার যে দায়িত্বটা, সেটা তো নিজেদেরকেই নিতে হয়। সেই দায়িত্বতে একটা আলাদা করে পালক যুক্ত করে দেন কিন্তু শ্রী দীনেশ আচার্য। আমরা যেসব আলোচনা আপনাদের সামনে নিয়ে আসি, সেগুলো কিন্তু আপনাদেরই কথা থেকে বেরিয়ে আসে, কারণ আপনারা জানতে চান, আপনারা বুঝতে চান যে এই সমস্যাগুলো তো আমাদের চারপাশে হচ্ছে। আমরা দেখছি এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের নামটুকু বলতে পারেন না টেলিফোনে, বা এসে পরিচয় লুকিয়ে রাখতে চান, রাতের অন্ধকারের দিকে আসতে চান, মুখে কাপড় ঢাকা দিয়ে আসতে চান। কেন না? লজ্জা। কিসের লজ্জা? না এই যে স্বামী স্ত্রীর মধ্যে এত আমাদের সম্পর্ক খারাপ, এত বছর, আমরা 5 বছর 7 বছর, ইভেন আমি অনুষ্ঠান শুরুর আগে আচার্যজির কাছে শুনছিলাম 10-12 বছরের সম্পর্ক, সেই সম্পর্কেও যে কবে থেকে ভেতরে চির ধরে রয়েছে, সেটা তারা নিজের বাড়ির লোককে বুঝতে দেননি।
তারা কি করে ওপেনলি এসে সেই জায়গা থেকে বেরোতে পারবেন, এটা একটা তাদের ভয় ছিল। এবং এখানে স্ত্রী নয়, যিনি এসেছিলেন তিনি কিন্তু ছিলেন স্বামী। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু মানুষ চাইছে যে নিজেদেরকে ভালো রাখতে। তাহলে আপনি কেন চাইবেন না? আপনি কেন ভুগছেন এই সমস্যায়? আমি জানি এই মুহূর্তে আপনারা যারা শুনছেন তাদের মধ্যে অন্তত ম্যাক্সিমাম মানুষ এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন। নিজেদের মধ্যে এই যে মন কষাকষি, যে মনোমালিন্য, সেই জায়গা থেকে বেরোতে পারছে না। হয়তো সন্দেহ শুধু নয়, হয়তো সত্যিই সেখানে সন্দেহের জায়গা আছে। আর সবথেকে যেটা বাজে হচ্ছে সেটা হচ্ছে আপনারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এর একটাই আপনারা সলিউশন ভাবছেন যে হয়তো ডিভোর্স, বিচ্ছেদ হয়ে গেলে হয়তো ভালো হবে। কিন্তু কোথাও না কোথাও মনের কোণে একটা আশা রয়েছে, যদি সম্পর্কটা আবার আগের মতো হয়ে যেত, যদি সবটা ভালো হয়ে যেত। এই যে যদিটুকু রয়েছে, এই যদিটুকুকে সম্বল করে চলে আসুন। হ্যাঁ, আপনার গোপনীয়তা আপনার কাছে যেমন ভীষণভাবে সংরক্ষিত রাখার জিনিস, আমাদের কাছেও সেটা সংরক্ষিত থাকবে, সেটা নিয়ে কোনো কথা হবে না। শুধু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে কথাটা আচার্যজি বললেন, যে যেটা মেন আমাদের ফ্যাক্টর হয়ে থাকে, যে যাকে আমরা ফিরিয়ে আনতে চাইছি, সম্পর্কটা ঠিক করতে চাইছি, তাকে কি করে আমরা এই উপায়গুলো বলবো বা তার প্রতি প্রতিকার কিভাবে করব, সেই জায়গাটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন। সমস্যা থাকলে সমাধান থাকবে, শুধু সঠিক সমাধান দাতাকে আপনাদের খুঁজে নিতে হবে। আর আমি তানিয়া বারংবার আপনাদের প্রিয় চ্যানেলে সেই প্রিয় মানুষটিকে নিয়ে আসি, যিনি সঠিক অর্থে আপনাদের সমস্যার সমাধান করেন, জ্যোতিষের উপায়, তন্ত্রের উপায়। আমরা সময় শেষের দিকে একেবারে চলে এসেছি। যাওয়ার আগে এই বিষয়গুলোর উপর আরেকটু শুনবো, এবং যদি এই বিষয়গুলো থেকে বেরোনোর জন্য কোনো রকম একটা, মানে আমরা বলি না মেইন রাস্তা আছে, সরু রাস্তা আছে, সেই সরু রাস্তা দিয়ে ধরে যদি আমরা মেইন রাস্তায় আসতে পারি, সেই দিকটা একটু জানতে চাই। একদম। সবার আগে একটা কথা যখন আলোচনা হলোই, এরকম কিছু মানুষ আছে যারা এমন পরিস্থিতি বাড়ি থেকে কোনো প্রকার বার হতে পারছে না, তার প্রবলেমটা সলভ করার প্রয়োজন। সে হয়তো ফোনেও যোগাযোগ করছে আমার সঙ্গে যে আচার্য মশাই আমার এই সমস্যাটা আছে, কিন্তু আমি সমাধান করতে বাড়ির থেকে বাইরে বার হতে পারবো না, তার আমার কি উপায় আছে? যারা বাড়ি থেকে বার হতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ। বাড়িতে বসে আপনারা কাজটা পাবেন, যদি সময় সাপেক্ষ আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন। আপনার যে সমস্যা রয়েছে সেটা মানে বাই ফোন বা অনলাইনের মাধ্যমেও কাজ করার একটা বিশেষ সুযোগ রয়েছে। আপনি শুধু একটা বাড়িতে বসে ফোন করবেন, তাদের সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু আজকে ছোট্ট একটা টোটকা বলি আপনাদের। স্বামী স্ত্রীর ভিতরে যদি দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব হয়, যারা হিন্দু সনাতনী রয়েছে তাদের জন্য এই টোটকাটা বেটার করে কাজ করবে, আর সবার জন্য এটা কিন্তু কার্যকরী নয়। বাড়িতে বুধবার দিনকে একটি তুলসী গাছ লাগাবেন মাটির টবে, কিন্তু তুলসী গাছটি বুধবার দিন একটা লাগাতে হবে, আর তুলসী গাছটি শুক্রবার দিন আরেকটি লাগাতে হবে। বুধবার যে তুলসী গাছ লাগাবেন সেটি যেন অবশ্যই মানে যেটা রাধা তুলসী হয়, সাদা তুলসী যেটা, সেটা লাগাবেন। আর শুক্রবার দিন যে তুলসীটা লাগাবেন সেটি হচ্ছে কৃষ্ণ তুলসী। এই যুগল তুলসী বৃক্ষ একই সঙ্গে একই টবে লাগিয়ে স্ত্রী যদি প্রত্যেক দিন এই তুলসী বৃক্ষে জল প্রদান করে, নিজের মনস্কামনা বলে, বা স্বামী যদি প্রত্যেক দিন তামার পাত্র করে এখানে মানে এই পাত্রে তুলসী বৃক্ষে, যুগল তুলসী বৃক্ষ জল প্রদান করে, নিজের মনস্কামনা বলতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়। এই টোটকা ব্যবহার করবেন। দেখুন, আমার কোনো এখানে তন্ত্রমন্ত্র কিছু নয়। তুলসী দেবী সাক্ষাৎ তিনি সতী লক্ষ্মী, সেই দেবীর কাছে প্রার্থনা করা বা তাকে জল প্রদান করা এর একটা বিশেষ আছে। এটা আমার কথা নয়, এটা পুরাণের কথা, শাস্ত্রের কথা। এই টোটকা ব্যবহার করলে অবশ্যই 100% ফল আপনারা পাবেনই পাবেন। আজকের মতো সময়ের ঘড়ির কাঁটা বলছে আমাদের এখানে থেমে যাচ্ছি, তবে আবারও আমরা একসাথে পথ চলবো আগামী দিনে, আগামী অনুষ্ঠানে। ততদিন খুব ভালো থাকুন এবং আচার্যজির হাতটা শক্ত করে ধরে রাখুন। নমস্কার।